ক্লাস শেষে সবাই যখন ক্লাসরুম থেকে চলে যাচ্ছিল তখন নীলাও তার ব্যাগটা কাঁধে নিয়ে তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে একটা ছেলেকে ডাক দিল। আর ছেলেটা পিছন ফিরে তাকাতেই তার সামনে কয়েকটা খাতা আর বই ধরে বলছে, ধন্যবাদ আশফি, তোমার নোটগুলো আমাকে দেওয়ার জন্য। ছেলেটা ওর হাত থেকে সেগুলো নিয়ে বলছে, ঠিক আছে আসি। শুধু আসি আর কিছু বলবে না? তুমি এমন কেন? ছেলেটা রাগী চোখে ওর দিকে তাকিয়ে বলছে, তুমি নোট চেয়েছো তাই দিয়েছি। আর ওই দিন আমার বাবার বন্ধু তোমার বাবা তোমার সাথে পরিচয় না করালে আমি তোমাকে চিনতামও না। তাহলে আমি কলেজে কোনো মেয়ের সাথে কথাও বলি না আর কাউকে পাত্তাও দেই না। ভালো স্টুডেন্ট আর ভালো চেহারা বলে এত ভাব? হ্যাঁ, অনেক মেয়ে আমাকে প্রপোজ করে, কিন্তু মেয়েদের সাথে এইসব ফালতু প্রেম করার সময় আমার নেই। অসহ্য। মেয়েদের সাথে কথা বললেই কি প্রেম হয়? হ্যাঁ হয়। আমার সাথে কোনো মেয়ের কথা বললেই সে আমার সাথে প্রেম করতে চায়, আর সুযোগ পেলেই মেয়েরা আমার গায়ে হাত দিতে, আমাকে টাচ করতে চায়। মেয়েদের মাথায় প্রেম ছাড়া আর কিছু নেই। কিন্তু আমরা তো শুধু ভালো বন্ধু হতে পারি। তুমি তো আমাকে তোমার নোটগুলো দিয়ে হেল্প করেছো, বাবার বন্ধুর মেয়ে দেখে দিয়েছি। আর সরি, কোনো মেয়েকে আমি বন্ধু বানাবো না, আসি। নীলার আশফির সামনে গিয়ে তার পথ আটকে বলছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাবে প্লিজ? নো সরি, আমি কোনো মেয়ের সাথে কথা বলি না। এখন আসি, বাই। আশফি বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুম দেয়। সেই ঘুম ভাঙলো সন্ধ্যায়। সন্ধ্যায় উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে পড়ার টেবিলে বসলো। তারপর ব্যাগ থেকে সেই বই আর খাতাগুলো বের করে পড়ার জন্য পৃষ্ঠা উল্টাতেই বইয়ের ভিতরে একটা কাগজ দেখতে পায়। কাগজটা দেখে আশফির মেজাজ হট হয়ে গেল। পরের দিন ক্লাসে নীলা বন্ধুদের সাথে বসে কথা বলছিল। তখন আশফি নীলাকে ডেকে নিয়ে রেগে বলছে, এটা কি? হোয়াট ইজ দিস? মানে? এটা আমার বইয়ের ভিতরে ছিল, আর কয়েকদিন আগে আমার বই নিয়েছিলে তুমি, সো তুমি এটা রেখেছো। এসব আজে বাজে জিনিস আমার বইয়ের ভিতরে রাখার সাহস কিভাবে হয় তোমার? নীলা আশফির রাগ দেখে ভয় পেয়ে না বোঝার ভান করে বলছে, কি ওটা? আশফি আরো রেগে যায়। এই প্রেমপত্রটা কে লিখেছে? আমি জানি না। চুপ, বেয়াদব মেয়ে। নোট দিয়ে হেল্প করেছি বলে এই তার প্রতিদান? ক্লাসে আমার সাথে আর কোনো দিন কথা বলবে না তুমি, ফালতু মেয়ে। বলেই আশফি ওখান থেকে চলে আসে। আশফির ছেলে বন্ধুরা ওর রেগে যাওয়ার দেখে বলছে, কি হয়েছে রে আশফি? ক্লাসের সব মেয়েরা কি শুধু তোর পেছনেই লাগে? যে মেয়েদের একদম সহ্যই করতে পারে না মেয়েরা শুধু তার পিছেই কেন লাগে? আরে বাদ দে, সুযোগ পেলেই মেয়েরা আমায় ছুতে চায়, কিন্তু আমি কোনো মেয়েকে পাত্তা দিই না। একটা ভুল করেছে তাই বকা দিলাম, তেমন কিছু না। একটা মেয়ে আজ পর্যন্ত আমায় কোনো টোকাও দিতে পারেনি। এই আশফি সবার ধরাছোঁয়ার বাহিরে। তারপর ক্লাস শেষে সবাই যখন চলে যাচ্ছিল তখন নীলা ইচ্ছা করে আগে তাড়াহুড়া করে বের হতে গিয়ে ভিড়ের মধ্যে আশফির হাতের সাথে তার হাতটা লাগালো। আশফি সাথে সাথে লাফ দিয়ে পিছনে সরে এসে বলল, এই মেয়ে, আমাকে ধরবে না, ছবে না আমাকে। সরি, ভিড়ের মধ্যে হাত লেগে গেছে, বুঝতে পারিনি। একদম ধরবে না আমাকে। ছি, ছেলেদের গায়ে হাত দাও। ছ্যা 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 ছ্যা। একটা মেয়ে হাতের সাথে আমার হাত লেগে গেল। সরি, আমি তো আর জানতাম না যে তোমার গায়ে একটা টোকাও দেওয়া যাবে না। নীলা মনে মনে বলছে, ইহ, একদম যেন ননির পুতুল, তাকে ছোঁয়াই যাবে না। হ্যাঁ, এই আশফিকে কোনো মেয়ে টাচ করবে না, কখনো না। নীলা ন্যাকা ভাব করে বলছে, কিন্তু কেন? তোমার গার্লফ্রেন্ডও না। আহারে, তার মানে কি কষ্ট? শাট আপ, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর তোমাকে না বলছি আমার সাথে কথা বলতে আসবে না? অসহ্য বেয়াদব মেয়ে একটা। ও তাই? এখন থেকে নিজের পিছনে একটা সাইনবোর্ড লাগিয়ে ঘুরো, যেখানে লেখা থাকবে, ছুঁয়ো না আমায়। তাহলে আর কোনো মেয়ে তোমার গায়ে হাত দেবে না। আশফি এবার অনেক রেগে গিয়ে চিল্লিয়ে বলছে, ফাজলামো করো আমার সাথে? অসভ্য বেয়াদব মেয়ে, নিজের ক্যারেক্টার ঠিক করো, বুঝলে? আমার ক্যারেক্টার ঠিক করব মানে?
আমার ক্যারেক্টার কি খারাপ? আশফি আর কোনো কথা না বলে বাসায় চলে আসলো। বাসায় এসে দেখলো সবাই মন খারাপ করে বসে আছে। কি হয়েছে? তোমরা এভাবে বসে আছো কেন? তোর দাদি আবার অসুস্থ হয়ে গেছে, একটু আগে ডাক্তার এসে দেখে গেল। আশফি এক দৌড়ে তার দাদির রুমে গেল, কারণ আশফি তার দাদিকে অনেক ভালোবাসে। রাত হয়ে গেছে, আশফির দাদি এখন একটু সুস্থ। সবাই এই রুমে বসে আছে। আশফির দাদি বলেছেন তিনি নাকি মরার আগে তার ছোট নাত বউকে দেখে যেতে চান। মানে তার ছোট নাতি আশফিকে বিয়ে করতে বলছে। মা, তুমি এসব কি বলছো? আমি এখন বিয়ে করব? মানে আমার তো পড়াশোনা শেষ হয়নি। জানি জানি তো তোর বউয়ের দায়িত্ব এখন নিতে হবে না। তোমরা আহ, তোমরা বুঝো। হ্যাঁ, আমরা তো আছি, তুই শুধু বিয়েটা করবি। বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব আমাদের। দেখিস তো তোর দাদির শরীরের অবস্থা। সামনের সপ্তাহে অপারেশনের জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে, তাই বিয়েটা এই 2-3 দিনের মধ্যেই দিয়ে দেব। যাওয়ার আগে নাত বউকে দেখে যাবে। তুই আর এই অবস্থায় কোনো ঝামেলা করিস না। তোর দাদির জন্য তুই এইটুক করতে পারবি না? আশফি মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। ও কি কথা দাদু ভাই, বিয়ে তো একদিন করতেই হবে। তুই না হয় একটু আগেই করলি। এই বুড়িটার শেষ ইচ্ছা রাখ দাদু ভাই, তাহলে যে আমি মরেও শান্তি পাবো। কি বলছো? মরবে কেন তুমি? তুমি ভালো হয়ে যাবে। আমার বিয়ের পাত্রীও আমরা বিয়ের পাত্রীও ঠিক করে ফেলেছি। তোর দাদি নিজেই পছন্দ করেছে। পরশুদিন বিয়ে, মেয়ের ছবি দেখবি? আশফি মুখ শুকিয়ে কালো করে বলছে, ও তাই? সব যখন আমাকে না জানিয়ে ঠিক করেই ফেলেছো, তখন আর মেয়ের ছবি দেখিয়ে কি হবে? একবারে বিয়ের দিনই দেখবো। আশফি ওখান থেকে উঠে তার রুমে চলে এলো। রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে, ছ্যা ছ্যা, কোনো মেয়েকে আমি আমার কাছে ঘেঁষতে পর্যন্ত দেই না, আর 2 দিন পর একটা মেয়ে কিনা আমার রুমে এসে আমার বিছানায় থাকবে। ইস, দাদিটাও না। এখন অসুস্থ দাদির এই অবস্থায় তাকে কষ্টও দিতে পারছি না। আর আমি বললেও তো মা কোনো কথা শুনবে না, উনি বিয়েটা দিয়েই ছাড়বে। আর কোনো উপায় নেই, বিয়েটা বোধহয় করতেই হবে এবার। ধ্যাত, এত ভাবছি কেন? বিয়ে হয়েছে বলে কি ওই মেয়ে আমার আমার রুমে এনে আমার বিছানায় থাকতে দেব? কখনো না। বললেই হলো নাকি? কোনো মেয়েকে আমার সহ্য হয় না। ওই মেয়েকে আমি আমার বিছানায় তুলবই না। হা হা হা। আশফি, কেউ তোকে ছুতে পারবে না। আর আমার বিয়ের খবরটা ক্লাসে কাউকে জানাবো না, একদম গোপন থাকবে বিষয়টা। পরশুদিন খুব তাড়াতাড়ি পারিবারিকভাবে অল্প সময়ের মধ্যে আশফি বিয়েটা হয়ে গেল। বউকে আশফিদের বাড়ি নিয়ে আসা হয়েছে। এখানে সব আত্মীয়রা বসে আছে। আশফি একবারও তার বউয়ের দিকে তাকাচ্ছে না। পুরোটা সময় সে রাগে মুখটা গোমড়া করেছিল। এখন আর এখন আর আর তার এসবে কোনো কিছুই নেই, তাই সে এখনো রাগ করেই আছে। এটা দেখে আশফির ভাবি বলে উঠল, এ কি, এত সুন্দর চেহারাটা অন্ধকার কেন? মুখে হাসি নেই যে? বউ পছন্দ হয়নি বুঝি? আশফি কি বলবে, সে তো এখনো বউয়ের দিকে তাকাইনি, বউ দেখেইনি। আশফির ভাবি আবারও বলছে, এমন তো হওয়ার কথা নয়, তোমার এই ছোট্ট বউটা তো অনেক সুন্দরী। মনে মনে আশফি রেগে বলছে, বউকে নিয়ে কি মাতামাতি দেখো, দেখে দেখে পুরো গা জ্বলে যাচ্ছে। তখনই আশফির দাদি সেই বউয়ের হাত হাত তার হাতের উপর দিয়ে বলছে, দোয়া করি তোরা সুখী হ। আর দাদু ভাই, আমার এই ছোট নাত বউকে তুই কোনো কষ্ট দিবি না, ওকে সবসময় ভালো রাখবি। আশফি জোর করে মুখে একটু হাসির চিহ্ন রেখে ওর দাদির দিকে তাকিয়ে বলছে, ঠিক আছে দাদি, তোমার নাত বউ ভালো থাকবে। আর মনে মনে রেগে বলছে, স্যার স্যার, একটা মেয়ে হাতে আমার হাত নিজেই ঘৃণা হচ্ছে। একটু পর সেই বউকে আশফির রুমে নিয়ে যাওয়া হলো। আর তারপর আশফির কাজিনরা আশফিকেও ধাক্কা দিয়ে ওই রুমের ভিতর পাঠিয়ে দিল। আশফি ভিতরে ঢুকে দেখলো মেয়েটা তার বিছানায় বসে আছে। এটা দেখে তার মেজাজ হট হয়ে যায়। সে মনে মনে বলছে, রুমে এসেই আমার বিছানায় গিয়ে বসেছে, সাহস কত! তারপর আশফি সামনে এগিয়ে ওই বউকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, আমার বিছানায় বসেছো কেন? নেমে আসো ওখান থেকে।
তখনই সেই বউ তার ঘোমটা মুখ থেকে তুলে আশফির দিকে তাকিয়ে বলছে, কেন? আশফি এবার তার বউকে দেখে 440 ভোল্টের শকড খেলো। তুমি এই বেয়াদব মেয়ে, তুমি এখানে কি করছো? আমার রুমে ঢোকার সাহস কি করে হলো তোমার? আমি নীলা খান। আজকে আমার বাবার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, তাই আমি এখানে। না হলে মানুষের রুমে ঢুকতে আমার ঠেকা পড়েছে। চুপ, এখনই বের হয়ে যাও আমার রুম থেকে। আমার আমাকে রুম থেকে বের করে দিলে কিন্তু তোমারই সমস্যা। তখন শুনলে না তোমার দাদি কি বলল? আর শুনেছি উনি নাকি অসুস্থ। নীলার কথা শুনে আশফি মনে মনে ভাবছে, এখন যদি একে বের করে দেই তাহলে তো সবাই বুঝে যাবে। তারপর এটা শুনে দাদি যদি আরো অসুস্থ হয়ে যায়, না না না, দাদি দেশের বাহিরে না যাওয়া পর্যন্ত আমাকে সবার সামনে অভিনয় করতে হবে, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আশফি আর কিছু না বলে সোফায় গিয়ে শুয়ে পড়লো। ওটা দেখে নীলা বলছে, এ কি, তুমি সোফায় কেন? বিছানায় এসে শুয়ে পড়ো। আশফি শোয়া থেকে উঠে বসে রেগে বলছে, তুমি ভেবো না আমি তোমাকে বউ হিসেবে মানবো। শুধু দাদির কথা ভেবে আমি তোমাকে কিছু বলছি না। আর একদম আমার কাছে আসবে না বলে দিচ্ছি, ছোবে না আমাকে। মেয়েদের সাথে ঘেঁষা আমি পছন্দ করি না। ঠিক আছে, ছোবো না। এই সংসারে আমার জন্য কোনো অশান্তি হোক আমি তা চাইবো না, কারণ আমি এখন এই বাড়ির বউ। অন্য সবার কথা আমার চিন্তা করতে হবে। তোমাকে আমার একদম সহ্য হচ্ছে না। এই আশফি চিরকুমার থাকবে, কিন্তু কেন? আর তুমি তো বিয়ে করেই ফেলেছো, তাহলে চিরকুমার রইলে কি করে? বিয়ে করেছি, কিন্তু কোনো মেয়েকে কোনোদিন ছোবো না। বিয়ে হয়েছে বলে তুমি আমাকে একদম ছোঁয়ার চেষ্টা করবে না। শুধু দাদির কথা ভেবেই তোমাকে কিছু বলতে পারছি না। না হলে এই রুমে তোমার কোনো জায়গা নেই। অসহ্য বেয়াদব মেয়ে, বেহায়ার মতো আমার পিছনে এখানেও চলে এসেছে। এই এই হ্যালো, আমি এখন এখানে আসতে চাইনি, আমাকে নিয়ে আসা হয়েছে বাবার সাথে। তোমাদের বাড়িতে যেদিন প্রথমে এসেছিলাম ওই দিনই তোমার দাদি আমাকে পছন্দ করে। আর হঠাৎ তারপর এই বিয়ে ঠিক করে ফেলে। ছেলেদের সাথে ঘেঁষার ইচ্ছা আমারও নেই। চলবে।